দর্শক যেটা দেখছেন বন্দে মাতরম হচ্ছে, এটা হচ্ছে আমার যে গ্রাম আছে আরামবাগের আরান্ডির শীতলপুর যে গ্রাম আমার, সেই গ্রামের মধ্যে যে সরকারি মাদ্রাসা আছে শীতলপুর সিনিয়র মাদ্রাসা, সেখানে আজকে থেকে যেহেতু স্কুল মাদ্রাসা সব খুলেছে আর সরকারি যে অর্ডার সেটা তো আগেই হয়ে গেছে যে বন্দে মাতরম সব জায়গাতেই গাইতে হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে। তো সবই যেটা আমি দেখছি দর্শক, এই ভিডিও এসছে, শুধু স্কুল না, যেসব সরকারি মাদ্রাসা আছে সেখানেও কিন্তু পালন করা শুরু হয়ে গেছে। আজকে থেকে শুরু হয়েছে, আজকেই আপনাদেরকে শোনালাম, সেটা কিন্তু এখানে হয়েছে। যেহেতু আমার গ্রাম একেবারে আমার এলাকা শীতলপুর, সেখানে হয়েছে, আমি তো খুবই গর্বিত যে মাদ্রাসা বলা হয় কিন্তু সেখানেও সরকারি নির্দেশ মেনে এবং এই যে মানে পরিবেশন, যেটা অত্যন্ত জরুরি, দেশত্ববোধক একটা ভাবনা, একটা চিন্তা, একটা আবেগ, যার সঙ্গে ছাত্রছাত্রী যারা তাদের জড়িয়ে থাকাটা যে উচিত, সেটা কোথাও ফিল করছে মাদ্রাসা কর্তৃপক্ষও। তো আজকে পালিত হয়েছে, আমার মনে হয় আরও অন্যত্র পালিত হয়েছে, যেখানে হয়নি সেখানেও পালন করা উচিত। যেহেতু আমার গ্রামে এটা হয়েছে, আমার কাছে এটা খুবই গর্বের, সেই জন্যে আরামবাগ টিভিতে আমি এটা তুলে ধরলাম। আপনাদের মতামত থাকবে, তবে আমি একটু চর্চা করব এই নিয়ে। কাজী মাসুম আক্তার পদ্মশ্রী, তাকে আমি অনলাইনে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আক্তার সাহেব, আমার তো খুবই গর্বের, আমার মনে হয়েছে যে আমার গ্রামের যে মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, যেখানে একটা সময় আমি টিউশন পড়তে যেতাম, আমি স্কুলে পড়তাম কিন্তু ওই মাদ্রাসার একজন টিচার ছিলেন, খুব ভালো অঙ্ক করাতেন, সালেম মাস্টার বলতাম। তো ফলে এই মাদ্রাসার সঙ্গে, মাদ্রাসার যে পরিকাঠামো ইত্যাদি, তার সঙ্গে আমারও কত একটা আবেগ জড়িয়ে আছে। তো আপনি কি বলবেন, মানে এই যে মাদ্রাসাতেও এইসব হচ্ছে, পালন করা হচ্ছে, আপনার কি রিয়াকশন প্রথমে বলুন। দেখুন, এক দশক চলে গেল। হ্যাঁ, রক্তাক্ত হওয়ার কাহিনী, এক দশক। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় গান শুধু স্কুলে নয়, মাদ্রাসাতে হচ্ছে। হ্যাঁ, সরকারি মাদ্রাসায় স্কুল চলাকালীন সময় 12 জন পুলিশ অফিসারের সামনে, 12 জন, আমি থানার ওসিকে ডেকেছিলাম, রাজাবাগান থানার ওসি এসেছিল, তারা 1000 লোক ঘিরে ধরে ইমাম, মৌলানা, পীর, পীরজাদা, মাতব্বরদের সাহচর্যে আর তৃণমূলী হুলিগানদের প্রত্যক্ষ মদতে লোহার রড মেরে রক্তাক্ত করে কোমায় পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। 10 বছর চলে গেছে, মনে পড়ছে। আজ 1 জুন 2026, নতুন সরকারের মন্ত্রিসভা সম্পূর্ণতা লাভ করলো। আজকে স্কুল মাদ্রাসা সব খুললো, সরকারি স্কুল মাদ্রাসা গরমের ছুটির পর। হ্যাঁ, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান হরনাথ হাই স্কুল, যেখানে পোস্টিং, আমার নেতৃত্বে সেখানে বন্দে মাতরম দিয়ে প্রার্থনা সঙ্গীত, প্রার্থনা সভা শুরু হলো অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে। আমি ওই মাদ্রাসাতে, আজকে যে মাদ্রাসা তুমি বলছো না, হ্যাঁ, তোমার পাড়ার মাদ্রাসা খুব ভালো লাগছে আমার, মনটাই হয়। হ্যাঁ, কিছু নয়, চলবে না, এটা ইসলাম বিরোধী। যারা বলবে তারা নাকি মাদ্রাসাকে অপবিত্র করেছে। আমি নাকি মাদ্রাসাকে অপবিত্র করেছিলাম? সরকারি মাদ্রাসা, সরকারের টাকায় লালিত মাদ্রাসা, হাই মাদ্রাসা। হ্যাঁ, সেখানে মনে পড়ে, গোটা দেশ জেনে গেছে, গোটা পৃথিবীতে আলোচিত হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ব্রেকিং নিউজ হয়েছিল, অজস্র মানুষ পাশে দাঁড়িয়েছিল। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেছিলেন, স্যার কেমন আছেন? তিনি অন্যান্য ইংরাজি খবরের কাগজ থেকে বা টিভি চ্যানেল থেকে, মূলত খবরের কাগজ থেকে ফোন নাম্বার পেয়েছিলেন, আমার কাছে খবর, তিনি জেনে গিয়েছিলেন। আমাদের এই পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়া এত বড় নিউজ, যারা এগিয়ে আছে, যারা ভগবান ছাড়া কাউকে ভয় করে না, তারা যখন আমাকে রক্তাক্ত করছে, তারা তখন অকুস্থলে ছিল, আমি তাদের ডেকেছিলাম, কারণ তাদের চ্যানেল আমি বসতাম,
টক শোতে, তাদের খবরের কাছে লিখতাম, এগিয়ে থাকা টিভি চ্যানেল, এগিয়ে থাকা খবরের কাগজ লিখতাম, বলতাম। তাদের মারা হয়েছিল, তাদের চিত্র চিত্র সাংবাদিককে মারা হয়েছিল, একটা লাইন নিউজ করতে পারিনি। স্কুল চলাকালীন সময়ে 100-1000 জন ঘিরে ধরে ইমাম মৌলানা সহযোগে তৃণমূলী হুলিগান্ডা 12 জন পুলিশ অফিসারের সামনে একজন প্রধান শিক্ষককে হত্যা করছে, তার মিডিয়ার লোক মার খাচ্ছে, তার চিত্র সাংবাদিক মার খাচ্ছে, সেই টিভি চ্যানেলে বসতাম আমি। সেই খবরের কাগজের নামটা নেব না, তাদের ব্যবসার ক্ষতি হবে, বুঝতাম আমি। হ্যাঁ, একটা টিভি চ্যানেল খবরের কাগজ যারা বলেছিল ভগবান ছাড়া আমরা কাউকে ভয় করি না, আমি বলেছিলাম ভগবান ছাড়া মেটিয়ে পড়ে যে মৌলবাদীদের ভয় করি। মিথ্যা কথা বলবেন না। যারা বলছে আমরা এগিয়ে থাকি, না, মোল্লা থেকে তো আপনারা পিছিয়ে থাকেন, কারণ দিদির অনুপ্রেরণাকে মানতে হবে, না অ্যাড পাবেন না। গোটা ভারতবর্ষ তোর পড়া হয়েছিল, ভারতবর্ষের যত প্রিন্ট মিডিয়া, যত ইলেকট্রনিক মিডিয়া, টিভি খবরের কাগজ তোলপাড় হয়েছিল, বাংলারই রাব ছিল, তাই বাঙালিরা কম জেনেছিল। তাই অভয়ের মতো এই হুল্লোড় করে বাঙালিরা রাস্তায় নামেনি, এটা জানো না, লড়াই করতে শেখেওনি। এটা কেন হয়েছিল বলুন তো? বাকিরা চুপ ছিল কেন? তখন তৃণমূল চুপ ছিল, তাদের বাধ্যবাধকতা ছিল কি জন্য? মুসলিম ভোটের জন্য। চুপ ছিল কংগ্রেসও, তাদেরও মুসলিম ভোটের বাধ্যবাধকতা ছিল। চুপ ছিল সিপিএমও, তাদেরও মুসলিম ভোটের বাধ্যবাধকতা ছিল। আমাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়িতে ডেকেছিলেন, আমাকে বলেছিলেন স্যার নিউজ করা বন্ধ রাখুন, বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। রাজনাথ সিং থেকে শুরু করে প্রত্যেকে আমার উপর স্টেটমেন্ট দিয়েছিল, গোটা ভারতবর্ষ তো পড়া হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার মতো খবর কাজ অন্তত 20 বার প্রথম পাতায় নিউজ করেছিল এটা আমার খবরটা। আমার এটা বলা খুব দরকার, লোকের জানা খুব দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মমতা ব্যানার্জি? বলছে স্যার আপনাকে ভালো জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, উচ্চ পদে, কিন্তু আপনি প্লিজ নিউজটা করা বন্ধ করুন, আমি পাশে আছি, চিন্তা করবেন না, আপনার চাকরিটা আমি সুরক্ষিত করছি। আমি দিদিকে বলেছিলাম ম্যাডামকে যে আপনি অপরাধীদের শাস্তি দেবেন না, পুলিশের সামনে তো মাথায় লোহার রড মেরেছে, লুকিয়ে নয় তো, পুলিশের পুলিশের হাতে সেকেন্ড রডটা পড়েছিল, যে এসআই তার নাম প্রসেনজিৎ সরকার। আমি আরামবাগ টিভি আপনাকে বলছি, তোমাকে বলছি, প্রসেনজিৎ সরকার ইন্টারভিউ নেবে, সেকেন্ড রড, প্রথম রডটা মাথায় পড়েছিল লোহার রড, সেকেন্ড রডটা প্রসেনজিৎ সরকার, তিনি এসআই ছিলেন, তিনি আইও ছিলেন, আমার এই কেসের আইও ছিলেন, আইও ইনভেস্টিগেশন অফিসার। সেকেন্ড রডটা তার হাতে পড়তে তার হাত পুরো ভেঙে গিয়েছিল, মানে ঘড়ি পরিচয় ফেটে গিয়েছিল। আমার যে এফআইআর যে করেছিলাম মৃত্যুর আগের মুহূর্তে, তখন আমার ক্ষমতা নেই, আমি বলছি আর উনি লিখছেন, ওই প্রসেনজিৎ সরকারই এফআইআরটা করেছিল, সেখানে ওই আমাদের ভারতের ন্যাশনাল অ্যান্থেমের কথা লেখা আছে, তার জন্য মারা হয়েছে। আমার ওখানে লেখা আছে যে ওখানে রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মদিন উদযাপন করেছিলাম ওই মাদ্রাসায়, আমি নাকি অপবিত্র করেছি। রবীন্দ্রনাথ হিন্দুত্ববাদী লোক, বিবেকানন্দ হিন্দুত্ববাদী লোক, আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম 100-র বেশি, ওটাও নাকি পাপ। মূল স্রোতের শিক্ষা দিতে চেয়েছিলাম, ছেলে মেয়েদের আধুনিক করতে চেয়েছিলাম, মূল স্রোতে আনতে চেয়েছিলাম, সবটা পাপ। আমি ব্যাখ্যা বেশি বিস্তারিত করব না। আজকে কি দেখছি তোমাদের মাদ্রাসা, ওটা মূল স্রোতে আসার প্রারম্ভিক অধ্যায়, যেটা বিজেপি সরকার চেয়েছে, যেটা আরএসএস চেয়েছে, যেটা ভারত মাতা চেয়েছে, যে সমস্ত সম্প্রদায়, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মূল স্রোতে আনবে, মেন স্ট্রিম আসবে। তারা পৃথক নয়, ভারতীয় মুসলমানরা পৃথক কোন সম্প্রদায় নয়, তারা ভারতবর্ষের জনগোষ্ঠীর অনিবার্য অঙ্গ। আমি সেই দিনে আমার টিভিতে বলেছি, সোশ্যাল মিডিয়াতে লিখেছি, শুভেন্দু বাবুদের লিখে জানিয়েছি এটা কি, আজ আমাদের জয় হলো। যেদিন নির্দেশ হয়েছিল যে বন্দে মাতরম, জাতীয় গান, জাতীয় সঙ্গীত একই সাথে শুধু স্কুলে না মাদ্রাসাতেও বাজানো হবে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে গভর্নমেন্ট টাকা দিয়েছে, যেখানে গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে। আমার কষ্ট লাগে জানেন, আমার এই হামলার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব কোণঠাসাও গিয়েছিলেন। আর আজকে পশ্চিমবঙ্গে কি দেখছি, হ্যাটস অফ, কুর্নিশ জানাই শুভেন্দু অধিকারী দিদির সরকারকে, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটোই লাগু করেছে। আর কুর্নিশ জানাই এমন ভাবে লাগু করেছে, বাধ্য বাধ্য, কান টানলে মাথা আসে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই গরু বলি দেওয়া বন্ধ করেনি, মুসলমান সমাজ করছে যে গরু বলি দেওয়া তো দূরের কথা, আমরা তো বলি দেবই না। হ্যাঁ, অর্ডারে গরু বলি দেওয়া নিষেধ নেই, 14+ বয়স এবং কিছু বিধি মেনে গরু বলি দিতে বলেছে।
না বলিনি কিন্তু, কিন্তু মুসলমানরা এত অনুপ্রাণিত হয়ে গেছে, এত রাষ্ট্রবাদী হয়ে গেছে, এত গোভক্ত হয়ে গেছে, গরু বলি দাও বন্ধ করে বলছে, গরুকে জাতীয় পশু করা হোক। ঠেলা ঠেলা না পড়লে বেড়াল গাছে ওঠে না। দেখেছেন গোটা রাজ্যে কোথাও গরু বলি হয়নি। এবার শুভেন্দু অধিকারীদের পরামর্শ দিচ্ছে কে? পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ, যারা চুপ করেছিল আমার এই ঘটনাতে, যে গরুকে এখন দেবতা করে তাকে জাতীয় পশু করা হোক। এবার আমরা গো পুজোরে নাম, মানে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ পারলে গো পূজন করবে। খেলা বোঝেন তো? তাই আজকে যে মুসলমানরা বলছে ওয়েলকাম বন্দে মাতারাম, ওয়েলকাম জনগণ মন, তাদের বলি কোথায় ছিলেন ভাই 10 বছর ধরে? কোথায় ছিলেন নাটোরের বনলতা সেন? এটা ভক্তি নয়, শুভেন্দু বাবু, তাই বলে রাখি, এটা হচ্ছে অনিবার্য ফলশ্রুতি নিউটনের থার্ড ল। কেউ প্রভাবিত হবেন না। মুসলমানদের শুদ্ধিকরণ করতে হবে, তাদের সংস্কারিত করতে হবে। কেউ সহজে ভাববেন না এরকম শুধরে গেছে। তোমার মাদ্রাসাতে যে এখন বন্দে মাতরম গাওয়াচ্ছে, যদি শুভেন্দু অধিকারী সরকার না হতো, যদি মমতা ব্যানার্জি সরকার থাকতো, দুনিয়া উল্টে গেলে ওখানে বন্দে মাতরম হতো না। আর তুমি যদি বন্দে মাতরমকে গাইতে যেতে বলতে, তোমাকে কোতল করা হতো। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে আমি শুনেছি পশ্চিমবঙ্গে শুধু তোমাদের অঞ্চলে নয়, বেশ কিছু জায়গায়, কোচবিহারের বিভিন্ন জায়গায়, সেখানে বন্দে মাতার এবং জাতীয় সঙ্গীত দুটি গান হয়েছে। জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত দুটোই প্রার্থনা সভায় উচ্চারিত হয়েছে। একে বলে জয়। আজকে আমার মন ভরে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ থেকে, অনেক দিনকার স্বপ্ন সত্যি তো। আমি পরিষ্কার করে রাজ্যের মুসলমান সমাজকে বলে রাখছি, জানেন এই সরকার আসাতে আপনাদের বিপুল উন্নয়ন ঘটেছে। কি করে বলুন তো? আপনারা বুঝে গেছেন যে কারো ছাতার তলায় থেকে যত ধরনের নোংরামি, নষ্টামি, ভণ্ডামি, ব্যভিচার করা যায় এই ধারণা আপনাদের থেকে সরে গেছে। আপনারা বুঝে গেছেন এরপরে লড়াই করে বাঁচতে হবে। আপনারা বুঝে গেছেন আমাদের আত্মসুন করার কেউ নেই। আপনারা বুঝে গেছেন মূল ধারায় এসে শিক্ষায় উন্নয়ন, চাকরিতে উন্নয়ন, সংস্কৃতিতে উন্নয়ন যদি ঘটাতে না পারি, ধর্মীয় গোলামী অন্ধত্ব যদি ত্যাগ করতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাব। এটাই তো মুক্তি। মূল জায়গায় এসে নিজেদের শক্তিশালী করে তোলাই তো আসল কথা। ইহুদিদের দেখে শিখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1/3 ইহুদিদের ধ্বংস করেছিল, হত্যা করেছিল ওই নাৎসি বাহিনী, ওই হিটলারের বাহিনী। তারপরে ইহুদিরা বুঝেছিল এই পৃথিবীতে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে, লড়াই করার মতো লড়াই করে বাঁচতে হবে। গোটা পৃথিবীতে যে বিজ্ঞান চর্চা, বড় বড় বিজ্ঞানী গোটা আমেরিকাকে চালাচ্ছে ইহুদিরা। দেখুন ইহুদিরা চালাচ্ছে কিনা। সেই 1/3 ইহুদি জাতি ধ্বংস হবার পর, মানুষ মরে যাওয়ার পর, সেই ইহুদিরা ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র গঠন হলো। সেই ইসরায়েল গোটা আরবকে নিয়ন্ত্রণ করছে। পাচ্ছে না? ওরা এটা পেরেছে শিক্ষার দ্বারা, ওরা পেয়েছে চেষ্টার দ্বারা, অধ্যাবসায়ের দ্বারা, ত্যাগের দ্বারা, আর ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা। মুসলমান সমাজ এবার শিক্ষার দিকে হবে। তারা সংক্ষেপে শুধু রিজার্ভেশন দিয়ে দাও, পাইয়ে দাও, ওটা হবে না। মুসলমান সমাজ বুঝে গেছে ধর্ম নিয়ে আর মাতব্বরি করা যাবে না। ধর্ম ঘরে হবে, ধর্ম নিয়ে আমার রাজনীতি হবে না। ধর্ম অবশ্যই পালনীয়, আপনি ঘরে করুন না ধর্ম। আপনি ঘরে কোরআন পড়ুন, হাদিস পড়ুন। আপনি আধুনিক শিক্ষা নেবেন না। আমি পরিষ্কার করে বলছি বন্দে মাতরম আমাদের বুকে থাকবে। বন্দে মাতরমে দেশ বন্দনার কথা বলা হয়েছে। জনগণ মন অধিনায়কে ভারত ভাগ্য বিধাতা, সেখানে ভারতকে, ভারতের ভাগ্যের বিধাতা দেশ মাতা। হ্যাঁ, বন্দে মাতরমে দেশ মাতার বন্দনা করা হয়েছে। ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে তুমি যে দেশে বাস করো, তোমাদের জন্মভূমি যেটা, সেই জন্মভূমিকে, সেই দেশকে তোমরা শ্রদ্ধা করো, লালন করো, পালন করো। হযরত মুহাম্মদ যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, আমি তোমার চ্যানেল আগেও বলেছি, মক্কা ছেড়ে অত্যাচারিত মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় গিয়ে শক্তি সঞ্চয় করে ইসলামের প্রসার ঘটিয়ে সেনাবাহিনী নিয়ে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ করে মক্কায় ফিরে এসে তিনি ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। এ আমার দেশ, এ আমার মক্কা। এটা ইসলামেও আছে, এটা কোরআনেও আছে যে নিজের দেশকে ভালোবাসতে হবে। আপনাদের দেশের প্রতি বন্দনাতে বিরাট কেন? কোথায় লেখা আছে দেশের প্রতি বন্দনা করা যাবে না? নবী নিজে তার দেশ মক্কার প্রতি বন্দনা করেছিলেন, হযরত মুহাম্মদ করেছিলেন। নিজের ভাষা, নিজের দেশকে যে শ্রদ্ধা করে না সে ইসলাম থেকে বহিষ্কৃত। আসল ইসলাম তো ইমাম মৌলানা শোনায়নি। আসল ইসলাম শোনাতে শফিকুলের কাছে আসুন, কাজী মাসুম আক্তারের কাছে আসুন। দিশা দেখুন, দিশা আসলটা জানুন।
টুপিদারি লাগে না, টুপিদারি ইসলামের ফরজ না, বাধ্যতামূলক নয়, ওটা হচ্ছে সুন্নত। সুন্নত অবশ্য পালনীয় নয়, ফরজ হচ্ছে অবশ্য পালনীয়। টুপিদারি ফরজ নয়। ফরজ কোনটা? দেশকে ভালোবাসা। ফরজ কোনটা? সত্য কথা বলা। ফরজ কোনটা? অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করা, এটা ফরজ। সেই বেটিয়া মৌজ মিনি পাকিস্তানে যখন রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম, তখন আপনাদের ফরজ ছিল পাশে থাকা। হ্যাঁ, যে অন্যায় করেছে, গোটা রাজ্যের মুসলিম সমাজ গর্জে উঠলো, ভালো তো কথা ছিল, একটুও গর্জে ওঠেনি। বরঞ্চ যারা আমাকে খুন করতে চেয়েছিল তাদেরকে সমর্থন করেছিল ওই হাসান ইমরানদের মতো, ওই রাজ্যসভার এমপি, প্রাক্তন রাজ্যসভার এমপি, ওই কলম পত্রিকার এডিটার, এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার ওয়াইফ চিঠি করে সবিস্তারে রিসিভ করে, তার প্রমাণ আছে। তখনকার কথা বলছি। সে হচ্ছে মুসলমান সমাজের ত্রাতা, রক্ষাকর্তা। শফিকুল ভাই, শুভেন্দু দাকে আমি বলে রাখি, শুভেন্দু বাবুকে আমরা বলে রাখি, আমরা বেঁচে আছি, সবাই তলিয়ে যায়নি। এই মুসলমান সমাজের শুদ্ধিকরণের জন্য আমরা প্রাণ দিতে গিয়েছিলাম। এই নতুন সরকারের আমলে আমরা আমাদের কাজকে, অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করবই। আমরা জানি রামমোহন বিদ্যাসাগররা ব্রিটিশদের সাহায্য না পেলে কখনোই সংস্কার সাধন করতে পারতো না। আর এই শুভেন্দু অধিকারী যে সরকার, আমাদের সরকার, দেশের সরকার, জাতীয়তাবাদীদের সরকার, এই 34 বছরের বাম আমল আর এই 15 বছরের তৃণমূল আমলে যেভাবে মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে, ওদের শুদ্ধিকরণ করে ওদের দিশা দেখাবো। আজকে বন্দে মাতারাম তোমাদের পাড়ার যে গ্রামের যে মাদ্রাসায় গিয়ে সূচনা হলো, কোরবানিতেও সূচনা হয়ে গেছে, এই সূচনা চলতেই থাকবে। হ্যাঁ, এটা আশীর্বাদ। এই সরকার মুসলমানদের জন্য আশীর্বাদ। মুসলমান সমাজ যত দ্রুত এটা বুঝবে, অভিনয় করে না, অঙ্গভঙ্গি করে না, হৃদয় থেকে হৃদয়ঙ্গম করবে, হৃদয়ঙ্গম, তত কমিটি বাঁচবে, হ্যাঁ, মুক্তি পাবে। তারা মূল স্রোতে শিক্ষা, শিল্প, সাহিত্য, চাকরি বাকরি, উন্নয়ন, ক্ষমতায়ন, মর্যাদা। এখন কি কখনো বিজেপি সরকার বলেছে মুসলমান আমাদের দুধের গাই? বলেনি, বলবে না। মুসলমান না ভারতের জনসমষ্টির এক অনিবার্য অঙ্গ, এটা বলছে। তাদেরকে মূল সূত্রে আসতে হবে, তাদেরকে ভারতের সবার সাথে মিশে যেতে হবে, আলাদা আইডেন্টি থাকলে চলবে না। তাই দেওয়ানি, অভিন্ন দেওয়ানি বিধি আগামীতে লাগু হতে চলেছে। দেখি কার কত মুরুদা চাটকায়। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত ব্যাখ্যা আপনি দিয়েছেন, আমার মনে হয় অনেকেই বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দর্শক, শুনলেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী, উনি ব্যাখ্যা দিলেন, যেটা দিয়ে শুরু করলাম। আমার গ্রামের যে মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, সেখানেও বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তো সূচনা হলো আজকের পর থেকে সমস্ত জায়গাতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই যে উদ্যোগ নতুন সরকারের, সেটা বাস্তবায়িত হচ্ছে। কোনো কেউ বাহানা কিন্তু করছেন না, অন্তত আমার এলাকায় যেটা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু সরকারি নির্দেশ পালন করছেন। কিন্তু মাসুম আক্তার সাহেব যে কথাটা বললেন, সবটাই যে নির্দেশ অনুযায়ী করতে হবে সেটা না, অন্তর থেকে, হৃদয় থেকে, দেশভক্তি, দেশকে ভালোবেসে এগোতে হবে। তবেই তো একটা দেশ এগোতে পারে। না, একটা দেশ এগোলে সবাই এগোবেন, একটা জাতি এগোবে, পুরো দেশ এগোবে, যদি সত্যি হৃদয় থেকে বিষয়টাকে মানে ভাবা হয়, এবং দেশের মধ্যে ঐক্য, সংহতি সবটাই তো ফিরে আসবে, সবটাই তো আরও মানে শক্তপোক্ত হবে, তাই না? তো আমরা সবাই ভক্তি সহকারে এটাকে পালন করব, শুধুমাত্র সরকারি নির্দেশ সেটা ভেবে না। তাহলে দেখবেন যে বিভাজন, বিভক্তি বা এই যে হয় না, নানান সব প্রশ্ন তৈরি হয়, সেটাও দেখবেন থাকবে না। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।